This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিষ স্যালাইন কাণ্ডে এসএসকেএমে ভর্তি 3 প্রসূতি এই মুহূর্তে সংকটজনক অবস্থায় রয়েছেন। কারো কিডনির অবস্থা ভালো নয়। 3 প্রসূতির শরীরেই সংক্রমণ রয়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। 2 প্রসূতি এখনও ভেন্টিলেশনে। স্যালাইনে মৃত্যু, পিজিতে পাঠাতে দেরি কেন? এ প্রশ্ন কিন্তু এই মুহূর্তে যথেষ্ট গুরুতর। না জানিয়ে রেফার, এমন অভিযোগও কিন্তু উঠছে। মেদিনীপুর মেডিকেলে 1 প্রসূতির মৃত্যু, এখনো সংকটে 3 প্রসূতি। গ্রিন করিডোরে রাস্তা ফাঁকা করে এসএসকেএমে ভর্তি করে প্রাণপণ চেষ্টা চলছে বাঁচানোর। একটি ঘটনা, অনেক প্রশ্ন। ফের কাঠগড়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। পয়লা থেকে সবচেয়ে বড় প্রশ্ন, অন্য রাজ্যে কালো তালিকাভুক্ত থাকা সংস্থার নিম্নমানের স্যালাইন দেওয়া হলো কেন? দ্বিতীয় প্রশ্ন, 1 প্রসূতির মৃত্যুর পর কেন ঘুম ভাঙল স্বাস্থ্য প্রশাসনের? তৃতীয় প্রশ্ন, নেফ্রোলজি সিসিইউ এর পরিকাঠামো মেদিনীপুর মেডিকেলে নেই কেন? 2004 সালে তৈরি মেডিকেল কলেজ আর কবে সাবালক হবে? পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় একটা মেডিকেল কলেজে সংকটাপন্ন রোগীদের চিকিৎসার পরিকাঠামোর অভাব কতটা বেশি, সর্বোচ্চ পরিষেবার যে সুযোগটা দিন দিন কমে আসছে, এটা হচ্ছে তার প্রমাণ। ওই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার ফলে তার রিয়াকশনে যে মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে যাচ্ছে, সেই ধরনের পেশেন্ট কেয়ার দেওয়ার মতো ব্যবস্থাই নেই। অথচ সরকার বলছে যে 100% কাজ নাকি তাদের হয়ে গেছে। চতুর্থ প্রশ্ন, পরিকাঠামো যখন নেই তখন প্রসূতিদের সরাতে 4 দিন লাগলো কেন? কাঁপুনি দিয়ে জ্বর, দ্রুত রক্তচাপ কমে যাওয়া, রক্তক্ষরণ, মূত্র বেরোনো বন্ধ হয়ে যাওয়া, এরকম উপসর্গ দেখেও নড়াচড়া করতে দেরি কেন স্বাস্থ্য প্রশাসনের? মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতায় স্থানান্তরের কথা প্রসূতিদের পরিবারকে জানানো পর্যন্ত হয়নি বলে অভিযোগ। কিসের এত লুকোছাপা? কিছু আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে। আচ্ছা, ওখানে বলেনি। আচ্ছা, গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। কে আনেনি, একটা দিদি গেছিল ওইখানকে, বলে চলো আমরা চিকিৎসা করে দেবো, ওইখানে ভালো করে দেবো তোমার মেয়েকে। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে। এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। কতদিন হয়ে গেল, 4-5 দিন অতিক্রম করলো, তাহলে নির্দিষ্ট সময় নির্ধারিত আগেই তাহলে রেফারটা করতে পারতো এবং পেশেন্ট পার্টিকে সেভাবে জানাতে পারতো। তারাও আজকে অন্ধকারে রয়েছে যে কি হবে না হবে। 19 বছরের নাসরিন খাতুন, 23 বছরের মাম্পি সিং, 31 বছরের মিনারা বিবি, কেউ ভেন্টিলেশনে, কেউ সিসিইউতে ভর্তি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অথচ কারোরই এখন হাসপাতালে ভর্তি থাকার কথা নয়। সন্তান কোলে বাড়িতে যাওয়ার কথা, বাড়িতে আনন্দ উৎসব হওয়ার কথা। এখন চোখের জলই সম্বল পরিজনের, লাটে উঠেছে নাওয়া খাওয়া। ডাক্তারবাবু, আমার মেয়েটা ফুলে যাচ্ছে কেন, পেটটা কেন ফাঁপে যাচ্ছে কেন, পেচ্ছাপ হচ্ছে না কেন, এখনো অবধি পেচ্ছাপ হয় না আমার মেয়েটা, শুধু ফুলেই যাচ্ছে, শুধু ফুলেই যাচ্ছে। যেরকম করে হলো আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। ফেরাতে পারবে এসএসকেএম, নাকি আরও কালি লাগবে স্বাস্থ্য দফতরের গায়ে? সৌরভ দত্ত, আব্দুল আজিজ ও দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। সরকারের কড়া নির্দেশিকার পরেও রাজ্যে ব্যবহার হচ্ছে কি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই স্যালাইন? জেলা থেকে শহর ঘুরে বেরিয়েছে টিভি9 বাংলার ক্যামেরা। কলকাতার 3 সরকারি মেডিকেল কলেজের অন্দরমহলে উঠে দিয়ে কি ছবি উঠে এসেছে দেখুন টিভি9 বাংলার স্পেশাল রিপোর্ট। স্যালাইন বিতর্কে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। আগেই বিতর্কিত স্যালাইন সব সরকারি হাসপাতালে বাতিলের তালিকায় পাঠানো হয়েছে, কিন্তু বাস্তব ছবি কি? বাঁকুড়ার আচরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ছবি বলছে বিকল্প না পাওয়ায় সোমবার পর্যন্ত ব্যবহার হয়েছে ব্ল্যাক লিস্টে থাকা সংস্থা স্যালাইনই। এ তো গেল জেলার ছবি। কলকাতার স্যালাইন সংবাদ কি বলছে? সোমবার সকাল সকাল নতুন কোম্পানির স্যালাইনের স্টক এসেছে রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল এসএসকেএমে। প্রয়োজন মতো সেটা পৌঁছেও যাচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। দাদা, এগুলো কি স্যালাইন যাচ্ছে? এগুলো কি স্যালাইন যাচ্ছে? এটা নতুন স্যালাইন না, মানে এই আজ সকালে এগুলো এসেছে?
তা জানি না কখন এসছে। এগুলো এখন ওয়ার্ডে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কেআরপিএল, একটু আগে আপনাদেরকে বললাম না, সেই কেআরপিএল আরএল স্যালাইন এখন ওয়ার্ডে পৌঁছে যাচ্ছে, কারণ আজ সকালে পুরনো সমস্ত স্যালাইন বের করে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে। এখন বিভিন্ন সেই গাড়ি করেই আরএল স্যালাইন পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। এসএসকেএম এর ছবি যদি স্বস্তির হয়, তাহলে প্রশ্ন উঠতে পারে কলকাতা মেডিকেল ও এনআরএস এর ছবিতে। কলকাতা মেডিকেল কলেজের স্টোরে উকি মারতেই দেখা গেল থরে থরে রাখা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার বক্স। এখনো কি ব্যবহার হচ্ছে? প্রশ্ন উঠতেই বন্ধ হয়ে গেল দরজা। তড়িঘড়ি এই দরজাটা লাগিয়ে দিচ্ছেন, এটা তো একটু আগে খোলা ছিল। আমার খালি প্রশ্ন যে আমি এখানে এসএসকেএম হাসপাতালে দেখলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সব সরিয়ে দেওয়া হচ্ছে, এখানে এখনো সরানো হয়নি, আমি দেখলাম। মানে এখানে আচ্ছা আচ্ছা, ওনারা কোনো উত্তর দিতে চান না, স্বাভাবিকভাবে ওনারা এখানে কাজ করেন। কলকাতা মেডিকেলের প্রিন্সিপাল যদিও বলছেন অনেক আগে থেকেই নাকি বন্ধ হয়ে গেছে বিতর্কিত সংস্থা স্যালাইন ব্যবহার। আমাদের কলেজে রিঙ্গাল ল্যাকটেট যে কোম্পানির তদন্তাধীন, সেটা অনেকদিন আগে থেকেই সেই ব্যবহার হচ্ছে না। আপনাদের মেডিসিন ডিপার্টমেন্টের কাছে আমি গিয়েছিলাম, দেখলাম স্টোরেজে বেশ কয়েকটা কার্টুন রাখা আছে। ওগুলো কি তাহলে শুধুমাত্র রাখা আছে, ওগুলো পরে নিয়ে যাওয়া হবে, এরকম কোনো ব্যাপার স্যাপার? মানে ওগুলো এখনো সরিয়ে নেওয়া হয়নি, এরকম কিছু আছে? এরকম কোনো ব্যাপার না। যখন কোনো জিনিস প্রকিউরড হয়, শুধু তার হিসেব দিতে হবে। সুতরাং আমার স্টোর থেকে যা বেরিয়ে গেছে, সে স্টোরে আর ঢুকবে না। এনআরএস এর দরজাতেই দেখতে পাওয়া গেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বক্স, ট্রলিতে সাজানো, সঙ্গে অন্য সংস্থার বক্সও আছে। বাইরে যাচ্ছে না ভেতরে? প্রশ্নের উত্তরে আরো ধোঁয়াশা। এইগুলো কি ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে না ভেতর থেকে বাইরে বের করা? ভেতর থেকে বাইরে বের করছে। একটু কথা, না এই স্যালাইনগুলো কি আপনারা বার করে নিয়ে যাচ্ছেন না ভেতরে ঢোকাচ্ছেন? এই যে এই স্যালাইনগুলো আরএল যেগুলো আছে পশ্চিমবঙ্গ, এগুলো ভেতরে যাবে, মানে এগুলো কি স্টক ক্লিয়ার করে নিচ্ছেন না এগুলো ইউজ করা হয়? মানে ভেতরে যখন এগুলো কি বের করে নিয়ে যাওয়া হচ্ছে? এগুলো কি বার করা হচ্ছে? ভিতরে যাবে এগুলো। দিদি, এই স্যালাইনগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? জিজ্ঞাসা করছি, এই স্যালাইনগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা আসছেন কোথা থেকে? এইগুলো ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন, তাই তো? এগুলো ওয়ার্ডে যাচ্ছে, তাই তো? ওয়ার্ড থেকে নামিয়েছে, এটা তো ভেতরে ওয়ার্ড আছে। এসএসকেএম এ উপস্থিতি পাওয়া যায়নি, কিন্তু কলকাতা মেডিকেল ও এনআরএস হাসপাতালে পাওয়া গেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উপস্থিতি। কেন? বাতিল ওষুধ বাতিলের প্রক্রিয়া চলছে, নাকি বিকল্প না মেলায় এখনো ব্যবহার? প্রশ্নটা থেকেই গেল। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। একদিকে একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে, অনুপ্রবেশের অভিযোগে ঘাপটি মেরে থাকা ওপারের ছদ্মবেশীদের খুঁজে বের করছে পুলিশ। অন্যদিকে বাংলাদেশ ঘোমটার আড়ালে ছায়াযুদ্ধের সলতে পাকাচ্ছে। সীমান্তে কাঁটাতার বসাতে হবে, বিএসএফ এর একগুঁয়ে মনোভাবের সামনে বিজিবি ওই নাকে কান্না বলে সেই নাকে কান্না কাঁদছে। আর এই পরিস্থিতিতে কূটনৈতিকভাবে ভারতের অবস্থান যে ক্রমশ কড়া হচ্ছে, সেটা কি মোহাম্মদ ইউনূস টের পাচ্ছেন না? অক্টোবর 2014 প্রধানমন্ত্রী হওয়ার পর লে লাদাখে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই প্রথম ভারতীয় সেনাদের সঙ্গে কথাবার্তা বলার ফাঁকে প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলেছে, তাই তারা ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। স্পষ্টতই ইঙ্গিত ছিল পাকিস্তানের দিকে। বছর দশেক পর পশ্চিম সীমান্তের প্রতিবেশীর মতোই কি পূর্ব দিকের প্রতিবেশীও ছায়া যুদ্ধ শুরু করল? ভারত বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ এলাকা কাঁটাতারহীন। দুই দেশের সীমান্তে প্রায় 538 কিলোমিটার এখনও উন্মুক্ত। বিএসএফ খোলা সীমান্তে কাঁটাতার বসাতে চাইছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বিএসএফকে কাজে বাধা দিয়েছে, পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কাঁটাতারে কেন অ্যালার্জি বাংলাদেশের? সীমান্ত পাহারা পোক্ত হলে বর্ডার গার্ড বাংলাদেশের কোন পাকা ধানে মই পড়বে? জঙ্গি ঢোকাতে পারবে না বলেই কি বিএসএফকে উস্কানি দিচ্ছে বিজেপি? এতগুলো প্রশ্নের উত্তর চাই। একটু ওরা চুলকাচ্ছে, কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে। ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে না। ওই 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে,
যেটা কলকাতা থেকেই ওখানে ভালো উত্তর দেওয়া যায়। জিনিসের দাম সহ গোটা বাংলাদেশে হাহাকার চলছে, সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে রাজনীতির আগুনে সেঁকতে চাইছে যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে রাজনীতির মনোভাব নিতে চান তারা। দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। সীমান্তে কাঁটাতারের বিষয়ে ঢাকার প্রতিনিধিকে বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক। পরের দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে দিল্লি বুঝিয়ে দিল সীমান্তে বিজেপির পায়ে পা লাগিয়ে ঝগড়ার চেষ্টা ভারত ভালো চোখে দেখছে না। কারণ সীমান্তের ওপারে উস্কানি, ছল চাতুরি ধরা পড়ছে বারবার। জাল ফেললেই ধরা পড়ছে জঙ্গি বা অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের সুতিতে 2 বাংলাদেশি সহ 3 জন গ্রেপ্তার হয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে 5 বাংলাদেশি ধরা পড়েছে। সোনারপুরে ধৃত 5 জন একটা জামা কাপড়ের কারখানায় কাজ করত। এদেশে 5 বছর ধরে ঘাপটি মেরেছিল অনুপ্রবেশকারীরা। ছিল পরিচয় ভাড়িয়ে। কি করে নিশ্চিন্তে ছিল ওই বাংলাদেশিরা? পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে, সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। শুভেন্দু অধিকারীর এই কথায় বিতর্ক হয়েছিল। সোনারপুর থেকে 5 অনুপ্রবেশকারী ধরা পড়ায় কি প্রমাণ হচ্ছে? বিরোধী দলনেতার সন্দেহ কিছুটা হলেও ঠিক। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে কলকাতার শহরতলি বা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে কি বাংলাদেশিরা সত্যিই ঘাঁটি গাড়ছে? আইনি এবং প্রশাসনিক ব্যাপার। কবে থেকে দীর্ঘদিন কে কারা ঢুকে বসে আছে, সেই সিপিএম জমানা থেকে ঢুকে বসে আছে। ত্রিপুরায় তাহলে হচ্ছে কেন? আসামের ট্রেনিং ক্যাম্প খুলছে কেন? বেআইনিভাবে ঢুকছে কি করে দেশে? বিএসএফ কি করছে, অথবা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি করছে, কেন্দ্রীয় সরকার। আর ঢুকলে যখন এসে সর্বত্র তো তৃণমূলের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অথবা যা সবই তো তৃণমূল, ঘাপটি মেরে বসে আছে কি করে, কার প্রশ্রয়? ফলে দিল্লি হোক আর রাজ্য হোক, সরকারের অপদার্থতা মানুষের বিপদ বাড়াচ্ছে। কদিন আগেই বড়ুইপুরের এক গ্রামের খোঁজ পেয়েছিল TV9 বাংলা, যে গ্রামে 2-3 মাস আগেও ছিল রোহিঙ্গারা। এত ভিনদেশি কি করে এই রাজ্যে আশ্রয় পাচ্ছে? তর্কে প্রশ্নের উত্তর মিলবে না। তীর ছোড়াছুরির মধ্যে বাস্তব সত্যটা হলো, জাতীয় নিরাপত্তা নিয়ে সত্যি সতর্ক হতে হবে। অনুপ্রবেশকারীদের আড়ালে জঙ্গি মুখ থাকলে আর একটা খাগড়াগড় যে ঘটবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভূস্বর্গের বাসিন্দাদের জন্য নতুন বছরে নতুন উপহার, খুলে গেল 6.5 কিলোমিটারের অল ওয়েদার টানেল। এখন যে কোনো সময় ঝড়ের গতিতে পৌঁছে যাওয়া যাবে সোনমার্গে। আর এতে এলাকার পর্যটন ব্যবসা যেমন বাড়বে, উন্নত হবে, তেমনি শটান লাদাখ সীমান্তে পৌঁছে যেতে পারবে ভারতীয় সেনা। এক টানেলেই ঘায়েল হবে জঙ্গি থেকে শত্রু দেশ। দূর হলো পথের কাঁটা, মোদির হাত ধরে ভূস্বর্গের মানুষের স্বপ্ন সফল। সোমবার জম্মু ও কাশ্মীরের সোনমার্গে জেড মোড টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর টানেল ঘুরে দেখেন তিনি। যারা সুড়ঙ্গ তৈরি করেছেন কথা বলেন তাদের সঙ্গেও। 8,500 ফুট ওপরে 2,700 কোটি টাকা খরচে তৈরি হয়েছে 6.5 কিলোমিটারের এই টানেল, যা সোনমার্গ ও গান্ডেরবাল গগনগিরের মধ্যে যোগাযোগ সহজ করবে। 1.5 ঘন্টার রাস্তা এখন হুশ করে পৌঁছে যাওয়া যাবে মাত্র 15 মিনিটে। जम्मू कश्मीर की लद्दाख की एक और बहुत पुरानी डिमांड आज पूरी हुई है। और आप पक्का मानिए, ये मोदी है, वादा करता है तो निभाता है। हर काम का एक समय होता है और सही समय पर सही काम भी होने वाले हैं। এতদিন আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে সোনমার্গে পৌঁছতে হতো। সেই রাস্তা বছরের অধিকাংশ সময় ধস ও তুষারপাতে বন্ধ থাকত। তা এড়াতেই তৈরি হয়েছে জেড আকৃতির টানেল। এখন সারা বছর সোনমার্গের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা যাবে।
ये जो इलाका है काफ़ी बर्फबारी के मौसम में जो है बंद हो जाता है, तो उससे जो है पर्यटन पर भी असर पड़ता है और वहीं लद्दाख की और जो गति है ट्रैफिक की वो भी रुक जाती है। और उसके चलते अब जदमोर टनल शुरू हो गया है, तो सोनमर्ग और गांदरबल ज़िले का इलाका जो है वो कनेक्ट हो जाएगा, यानी कि ऑल वेदर कनेक्टिविटी हो जाएगी। यहाँ से वापस नहीं जाता था। अच्छा, काफ़ी फायदा होगा। बहुत फायदा। अभी जब जोजिला खुलेगा तो जोजिला वो उससे ज़्यादा फायदा है। फायदा तो बहुत होगा लोगों को। चलिए बेचारे गरीब लोग हैं। और क्या জেডমোর টানেল চালু হওয়ার ফলে শুধু যাতায়াতে সুবিধা হবে তা নয়, ভোল বদলে যাবে গোটা অঞ্চলের, বদলে যাবে আর্থসামাজিক পরিকাঠামো, পর্যটনে জোয়ার আসবে, তাতে ব্যবসা ও রোজগার বাড়বে। একই সঙ্গে ঘুম ছুটবে চীন পাকিস্তানের। লাদাখ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে জেডমোর টানেলে। ভরা শীতে সহজে এলওসিতে যাওয়ার সুবিধে পাবে সেনা। লাদাখের একাধিক সেনাঘাঁটিতে প্রতিরক্ষা সামগ্রী সহ সেনাদের জন্য খাবার ও ওষুধপত্র পৌঁছানো সহজ হয়ে যাবে। সেই সুবিধা আটকাতেই বারবার এই টানেলকে নিশানা করেছিল জঙ্গিরা। জঙ্গি হানায় নিহত এক ডাক্তার ও টানেল প্রকল্পের 6 শ্রমিক। প্রকল্পের মেকানিক্যাল ও সেফটি ম্যানেজারকে হত্যা করা হয়। জঙ্গি হানায় নিহত হয় প্রকল্পের এক ডিজাইনারও। উন্নয়নের জোয়ারে কি কুনজর পড়েছে জঙ্গিদের? 7 हमारे श्रमिक साथियों ने अपनी जान गंवाई, लेकिन हम अपने संकल्प से डीगे नहीं। इन मेरे श्रमिक साथियों ने हर चुनौतियों को पार करते हुए इस कार्य को पूरा किया है। শুধু জেডমোর নয়, 2028 সালে জোজিলা সুড়ঙ্গ তৈরি হয়ে যাওয়ার কথা। তার ফলে কাশ্মীর ও লাদাখের মধ্যে দূরত্ব অনেকটা কমে যাবে। এখন সেই মাইল ফলকের অপেক্ষায় ভূস্বর্গবাসী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মইপিঠের বাঘকে জঙ্গলে ফেরানোর পর এক বেলাও কাটল না। এবার বাঘের আতঙ্ক কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গোড়ের চক গ্রামে। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বলে দাবি করছেন বেশ কয়েকজন গ্রামবাসী। জঙ্গলের সীমানায় নাইলনের জাল পেতেছেন বন দপ্তরের কর্মীরা। নজর রাখা হচ্ছে এলাকার পরিস্থিতির দিকে। মুক্তির স্বাদ, অসম্ভব ক্ষিপ্রতায় বন দফতরের নৌকা থেকে লাফ, তারপর এক দৌড়ে ঢুলি ভাসানি জঙ্গলে মিলিয়ে গেল সুন্দরবনের রাজা। সুন্দরবনের কিশোরী মোহনপুরের আজমলমারির 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটি। ফের আতঙ্ক ছড়ায় মইপিঠে। শেষ পর্যন্ত রবিবার রাতে টোপ গেলে রয়্যাল বেঙ্গল। প্রাথমিক পর্যবেক্ষণে রাখার পরেই পুরুষ বাঘটিকে কুলতলির মইপিঠ এলাকা থেকে বেশ কিছুটা দূরে ঢুলি ভাসানির জঙ্গলে ছেড়ে দেয় বন দফতর। অনেক দিন ধরেই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে পরপর 2 সপ্তাহে 3 বার বাঘ ঢুকে পড়েছিল কুলতলির মইপিঠ বৈকুণ্ঠপুর এলাকার শ্রীকান্তপল্লী উত্তর বৈকুণ্ঠপুরে। বন দপ্তর কোনো রকমে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠালেও আবার সেই বাঘ ঢুকে পড়ে একেবারে মইপিঠের গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলে, যে কারণে কোনো রকমভাবে ঝুঁকি নিতে চায়নি বন দপ্তর। পাতা হয় লোহার খাঁচা, দেওয়া হয় ছাগলের টোপ, আর সেই খাঁচাতেই বন্দি হয়ে যায় বাঘ। আর সেই বাঘটিকেই ছাড়া হয়েছে ঢুলিভাসানি জঙ্গলে। বনকর্তাদের ধারণা যে ওই একই বাঘ বারে বারে চলে আসছিল মইপিঠের লোকালয়ে। যেটা আমরা পাগ মার্কসগুলো ম্যাচ করে আমাদের টিম যেটা বুঝতে পেরেছে কি চান্স আছে কি সেমি বাঘ ছিল, যেটা কি 2-3 বারই এখানে পাবলিকের মধ্যে চলে এসেছিল। তার জন্য অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আমরা বাঘটাকে এখান থেকে রেস্কিউ করেছি। মানুষ নিজেদের কাজের জন্য জঙ্গলে ঢোকেন মাছ কাঁকড়া ধরতে, তারা কোনো সময় জাল কেটে দিচ্ছেন, সেখান দিয়ে বাঘ বেরিয়ে আসছে। তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের কাজ করবেন না। এতে সামগ্রিকভাবে গ্রামের মানুষের এই যে অসুবিধাটা হচ্ছে
সেটা সেই কারণেই হচ্ছে। গহন জঙ্গলে বাঘের মুক্তি, কিন্তু জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের স্বস্তি আর মিলল কই? যখন গরু বাঁধতে যাচ্ছিলাম দেখলাম বাঘের পায়ের ছাপ পড়ে রয়েছে। সব ছেলে মেয়ে দেখতে পেয়ে বাঘ বাঘ করে ডাকাডাকি করতে এসে আবার বন দপ্তরকে খবর দিতে বন দপ্তর এসে ঘেরাঘেরি করছে। ধুলিভাসানির জঙ্গলে বাঘ ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই বাঘের আতঙ্ক কুলতলির গুড়গড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গোড়েরচক গ্রামে। এই যে গ্রামটা রয়েছে গোড়েরচক গ্রাম, একেবারে জঙ্গল লাগোয়া, মাগরি নদীর একেবারে পাশে এই যে জঙ্গলটা রয়েছে এবং তার সঙ্গে গ্রাম রয়েছে, লোকালিটি রয়েছে। যাতে না লোকালয়ে বাঘটা ঢুকে যায় তার জন্য জাল ঘিরে আমরা ব্যারিকেডটা করছি। আচ্ছা, বাঘের ছাপ ছাপ পাওয়া গেছে। কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন, ম্যানগ্রোভের জঙ্গল ঘেরা গ্রামগুলিতে বাঘ ঢোকার প্রবণতা কেন বাড়ছে? এই নদী পেরিয়েই কিন্তু মইপিঠের ম্যানগ্রোভ যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্র পার করে গ্রামের অর্থাৎ লোকালয়ের মধ্যে চলে গেছিল বাঘ। এই যে ম্যানগ্রোভের এরিয়া, যেখানে ম্যানগ্রোভের অরণ্য রয়েছে, এই পথেই কিন্তু বাঘ ঢুকেছিল লোকালয়ে। এই বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায় সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক মানে নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ারও খুব মানে করতে পারছে না ফান্ড নেই বলে। আর যে কারণে জঙ্গল থেকে আরেকটা জঙ্গল এপারে জঙ্গল দেখছে, ও পেরিয়ে আসার যে স্বাভাবিক মোমেন্ট, সেই স্বাভাবিকভাবেই সে পেরিয়ে আসছে। সুন্দরবনে বাঘে মানুষের টানাটানি চিরকালীন। হতদরিদ্র মৎস্যজীবী যারা কাঁকড়া বা মধু সংগ্রহ করে জীবন ধারণ করেন, তারা গভীর জঙ্গলে ঢুকতে বাধ্য হন জীবিকা নির্বাহের জন্য। উল্টো দিকে বিভিন্ন কারণে বাঘও ঢুকে পড়ছে লোকালয়। কিভাবে এই টানাপোড়েন বন্ধ করা যায়? এই সমস্যা সমাধানের উপায় কি? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আজ ভোর সন্ধ্যায় খাস কলকাতায় পার্ক সার্কাস এলাকায় লুটের ঘটনা। এলাকায় লুট, এক নিরাপত্তা এজেন্সির প্রায় 12 লক্ষ টাকা কালেকশন করে ফিরছিলেন ওই সংস্থার এক কর্মী। হঠাৎই অভিযোগ যে মোটর বাইকে করে এসে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তে নামে কড়েয়া থানার পুলিশ। ওই ব্যাগ উদ্ধার হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার সার্ভিলেন্স করে, কিন্তু টাকা উদ্ধার হয়নি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। আসলে চারপাশে লোক ঠকানোর এত কারবার চলছে, রোজ সেই খবর সামনে আসছে, কিন্তু তারপরেও সতর্ক সবাই হতে পারছেন না, একদমই নয়। তা না হলে অচেনা নম্বর থেকে আসা একটা SMS এর লিঙ্কে এ সময় দাঁড়িয়ে আমরা এতবার করে বলছি সবাইকে, এত রকম জায়গা থেকে বারবার সতর্ক করা হচ্ছে, কেউ ক্লিক করে। নদিয়ার কল্যাণীতে এক ক্লিকে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে, অভিযোগ এমনটাই। আর এই ঘটনায় লখনৌ থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও কথায় বলে লোভে পাপ, আর তারপর কি হয়? যাঁরা জালিয়াতির জালে পা দেন তারাই সেটা বোঝেন। যেমন হারে হারে বুঝেছেন নদিয়ার এক বাসিন্দা। জানা গিয়েছে চলতি মাসে 5ই জানুয়ারি কল্যাণীর বাসিন্দার ফোনে একটি SMS ঢোকে। সেই SMS-এ একটি লিঙ্ক দেওয়া হয়েছিল। বলা হয় লিঙ্কে ক্লিক করলেই মিলবে আর্থিক পুরস্কার, বাড়ি বসে নগদায়। লোভ সামলাতে না পেরে টোপ গিলেছেন ওই ব্যক্তি। তারপর আর কি, SMS-এর লিঙ্কে ক্লিক করতেই চিচিং ফাঁক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা গায়েব। প্রতারকের ফাঁদে পড়েছেন বুঝতে পেরেই সাইবার থানার দ্বারস্থ হন প্রতারিত। ঘটনার তদন্তে নেমে লখনৌ থেকে 4 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মোরাল অফ দ্য স্টোরি হলো, যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। অজানা নম্বর থেকে আসা লিঙ্ক তো নয়, লোভের ফাঁদে পা দেবেন না। নিজের আঙুলকে সংযত রাখুন, তবেই সুরক্ষিত থাকবে আপনার পকেট। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।